স্কুল কিন্তু শুধুমাত্র পড়াশোনার জায়গা নয়, শুধুমাত্র পড়াশোনা হবে আর সে কিছু শিখবে না। গান বাজনা, নাচ, খেলাধুলা, অন্যান্য মানসিক বিকাশ, এইগুলো সমান গুরুত্বপূর্ণ পড়াশোনার পাশাপাশি। যখন আমরা স্কুলে যেতাম, কোনো ভুল করে যদি ভুল করতাম, স্যার তো মারতো। যদি বাড়িতে এসে বলতাম, বাড়ির লোকরা বলতো যে তার মধ্যে কোনো ভুল করেছিস, দিয়ে বাড়ির লোকরা উল্টে মারতো। কিন্তু এখন বিষয়টা উল্টো হয়ে গেছে। এখন স্যাররা বেসিক্যালি স্কুলের ছাত্রদের গায়ে হাত দিতে পারবে না, খুব বেশি প্রেশার ক্রিয়েট করতে পারবে না। তাতে কি মনে হয় যে এডুকেশনের বা ছাত্রদের পড়াশোনার মধ্যে কোনো হ্যাম্পার হচ্ছে? ছাত্রছাত্রীদের পড়াশোনা শেখাতে গেলে, তাদের বিষয়ের ধারণা পোক্ত করতে গেলে, ছাত্র যদি অঙ্কের উপর খুব ভয় পায়, এই অঙ্কের ভীতি কাটানোর কয়েকটা উপায় যদি বলেন। অঙ্কে ভীতি কাটানোর উপায়, এই যে একটা কথা, এই যে বন্ধনী, অঙ্কে ভীতি কাটানোর উপায়, এই শব্দের মধ্যেই সমস্যা লুকিয়ে আছে। একটা বাচ্চা যখন ওই যে ধরতে পারছে না, তখন আমরা তাকে হয়তো বকি যে এই হচ্ছে না, এই হবে না, এটা পারছিস না, এটা এত সহজ জিনিস, এই খুব ইজি অঙ্ক, পারলি না। এই যে জিনিসগুলো সবসময় না 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 না, এটা বাচ্চার মধ্যে এক ধরনের নেগেটিভিটি তৈরি করে এবং এটা সেই বাচ্চাটার কনফিডেন্স লেভেলটাকে একদম শেষ করে দেয়। অঙ্ক কি ফিউচার প্রেডিক্ট করতে পারে? আমরা একটা সার্টেন লিমিট পর্যন্ত আমরা একটা প্রেডিকশন করতে পারি। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা নাগাসাকিতে বোমা ফেলেছিল, তোমরা জানো। কিন্তু ঘটনাটা কিন্তু আমেরিকান যে ফাইটার প্লেনের উদ্দেশ্য ছিল কুরোকো বলে, জাপানের কুরোকো বলে একটা শহরে বম্বিং করবে। ওর জন্য ওরা কিন্তু ওখানে 3 বার পাক মেরেছে সেই ফাইটার এয়ারক্রাফটটা। ওখানকার যারা বাসিন্দা, তারা ওই আমেরিকান ফাইটার এয়ারক্রাফটের আওয়াজ শুনে সবাই ভয়ে এক জায়গায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে গেছে যে এবার বোধহয় ভয়ঙ্কর কিছু একটা ঘটছে। কিন্তু অদ্ভুতভাবে সেই দিন কুরোকো শহরে, পৃথিবী যদি কোনো প্রান্তে একটা বাটারফ্লাই ফ্লাই করে, তার উল্টো দিকে ভূমিকম্প হতে পারে। এই মজার বিষয়টা যদি একটু শেয়ার করেন। গণিত বা অঙ্ক, এই বিষয়টাতে আমাদের অনেকেরই ভয় আছে, বা আমরা যখন পড়াশোনা করতাম তখন তো আমাদের মধ্যে অনেকেরই ভয় ছিল। মানে ব্যক্তিগত আমার তো ভীষণভাবে ছিলই। অঙ্কের নাম শুনলে গায়ে জ্বর আসতো। এখন অনেক মানুষ আছে যাদের অঙ্কের কথা শুনলে ভয় লাগে। আজকে সেই নিয়ে আমরা কথা বলতে চলেছি। যিনি আমাদের গেস্ট আছেন, তিনি ডক্টর দেবাশিস দে। অলরেডি তার সাথে একটা পডকাস্ট হয়েছে, যেখানে আমরা বলা হচ্ছে অঙ্কের সৃষ্টি কোথা থেকে বা গণিতের সৃষ্টি কোথা থেকে হয়েছে। যদি কেউ না দেখে থাকেন, আই বাটনে দিয়ে রাখছি এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিন। আর বেসিক্যালি আজকের পডকাস্টে বলবো, যারা প্যারেন্টস আছেন তারা প্রত্যেকেই পডকাস্টটা দেখুন। সঙ্গে যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য তো আরও ভালো, যে অঙ্ককে কীভাবে সরল করা যায়। এর সাথে ওভারঅল এই পুরো পডকাস্টে আরেকটা টপিক নিয়ে আলোচনা হয়েছে। সেটা হচ্ছে যে পৃথিবীর কোনো একটা মেরুতে যদি প্রজাপতির ডানা ওড়ে, পৃথিবীর অন্য প্রান্তে ভূমিকম্প হতে পারে। শুনে অবাক লাগছে তো পুরো বিষয়টা? বেসিক্যালি এটা একটা থিওরি, যেটা নিয়ে পুরো পডকাস্টে অনেকটা আলোচনা হয়েছে। পুরো পডকাস্টটি দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে এবং অনেক নতুন কিছু জানতে পারবেন। আর আপনাদের সকলের কাছে একটু অনুরোধ, সেটা হচ্ছে যারা আপনাদের পডকাস্টটা দেখছেন তাদের মধ্যে অনেকেই সাবস্ক্রাইব করেন না, তাই প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও ভালো ভালো পডকাস্ট প্রেজেন্ট করার বা আপনাদের সামনে আনার সুযোগ দিন। আর এছাড়া একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, কেউ যদি আপনার পরিচিত বা আপনাদের মধ্যে কেউ যদি কোনো টপিক বা কোনো একটা সাবজেক্টের উপর বেশ ভালো দক্ষ হয়ে থাকে, যার নলেজটা শেয়ার করলে সমাজের আরও কিছু মানুষের কাজে লাগবে, তবে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে মেল করুন। তার সম্পর্কে আমরা তার সাথে কথা বলে বা আমাদের টিম তার সাথে কথা বলে অ্যাজ এ গেস্ট হিসাবে হয়তো পরবর্তী পডকাস্টে তাকে আপনি দেখতে পারেন। তো চলুন আমরা পডকাস্টটি শুরু করি। স্যার, আরও একবার বঙ্গমন্ত্রে আপনাকে স্বাগতম। লাস্টবার আমরা যে আলোচনা শুরু করেছিলাম তা অমীমাংসিত থেকে শেষ করতে হয়েছে, কারণ সময়টা অনেক পেরিয়ে যাচ্ছিল। আজকে শুরুতেই আমরা অঙ্কের জগতে যাওয়ার আগে আপনার বিষয়ে কিছু কথা জানতে চাইছি, বা আপনার স্কুলের বিষয়ে বা আপনার রিলেটেড কিছু বিষয়। সেটা হচ্ছে, আপনি সোদপুর হাই স্কুলের হেড টিচার, মানে হেড স্যার। বিগত কয়েক বছরের মধ্যে আপনাদের স্কুল অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে সরকারি বেসরকারি অনুসারে। সেখান থেকে আমার জাস্ট একটা প্রশ্ন আপনাকে, যে সরকারি স্কুলে কি বাচ্চাদের ভবিষ্যৎ এখন কতটা ভালো? মানে যেহেতু আপনার স্কুল একটা জায়গায় বা অনেকগুলো অ্যাওয়ার্ডের অ্যাচিভ করেছেন, বা আপনি অ্যাজ এ প্রধান শিক্ষক হিসাবে যেভাবে ছাত্রদের ট্রিট করেন, সেখান থেকে আপনার কি মনে হয় স্যার? না, প্রথম কথা হচ্ছে যে সরকারি স্কুলে পড়াশোনার সঙ্গে পুরস্কারের কোনো সরাসরি সম্পর্ক নেই। পুরস্কার একটা আলাদা জিনিস, আর সরকারি স্কুলে পড়ানো বা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, এটা একটা আলাদা বিষয়। এখন প্রথম কথাটা বলি যে আমরা বেশ কয়েক বছর ধরেই আমাদের যে পড়াশোনার যে মান, তার উন্নত করার জন্য বেশ কিছু আমরা
টেকনিকের সাহায্য নিয়েছি, বেশ কিছু স্কুলের সরঞ্জাম, ল্যাবরেটরি, হ্যাঁ, এবং কিছু বিশেষ উদ্যোগ আমরা ইনিশিয়েটিভ নিয়েছি বিভিন্নভাবে। সেই ইনিশিয়েটিভগুলোরই একটা স্বীকৃতি বলা যায় হচ্ছে এই পুরস্কারগুলো। যেমন আমরা একটা স্কুলে কিচেন গার্ডেন তৈরি করেছিলাম। তো আমরা যখন কিচেন গার্ডেন তৈরি করেছিলাম, আমাদের যে কাটোয়া 1 নম্বর ব্লকে, সেই ব্লকের কোনো স্কুলে ওরকম ধরনের অত সাজানো গোছানো কিচেন গার্ডেন তৈরি হয়নি, এবং সেই কিচেন গার্ডেনটা আকারে খুব ছোট হলেও তার থেকে একটা মিনিমাম যে সবজি সেটা আমাদের স্কুলের মিড ডে মিলে কাজে লাগতো। আচ্ছা আচ্ছা। তো এটা একটা ছোট উদ্যোগ ছিল। আমরা জলের ব্যাপারে একটা খুব জল সংরক্ষণ, রেন ওয়াটার হারভেস্টার এবং হচ্ছে পরিশ্রুত জল, এই সব রকম মিলিয়ে আমরা 3টে প্রজেক্ট একসঙ্গে করেছিলাম। একটা হচ্ছে জলটা, আমরা বৃষ্টির জলটাকে ধরা, সেই জলটাকে একটা হচ্ছে ব্যবহার করা বাথরুমে, টয়লেটে, এবং তারপরে সে বাড়তি জলটা আমরা গ্রাউন্ড ওয়াটার রিচার্জ সিস্টেমের মাধ্যমে যাতে ওয়াটার লেভেলটা নেমে না যায় সেটার ব্যাপারে একটা উদ্যোগ নিয়েছিলাম। এছাড়া আমাদের একটা উদ্যোগ ছিল, আমাদের স্কুলটা ঠিক একটা পুকুরের পাড়ে। তো পুকুরের পাড়ে যেহেতু স্কুলের যে হাত ধোয়ার জল বা বিভিন্ন ধরনের ড্রেনেজ থেকে যে জলটা আসে, সেই জলটা সরাসরি যদি পুকুরে যায়, অনেক সময় কী হয়, পুকুরে মাছ আছে এবং অন্যান্য জলজ প্রাণী আছে, তাদের যাতে ওই জলটা ডাইরেক্ট কোনো ক্ষতি করতে না পারে, সেই জন্য কাটোয়া 1 নম্বর ব্লক প্রশাসনের কারিগরি সহায়তা এবং আর্থিক সহায়তায় আমরা একটা ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম ওখানে তৈরি করা হয়েছিল। ওটা গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়। তো ওটা আমাদের একটা স্কুলে একটা অনন্য উদ্যোগের মধ্যে একটা। এরকম ধরনের কিছু উদ্যোগ আমরা শুধু যে জল বা সবজি বা এইসব মিড ডে মিল এসব ক্ষেত্রে নয়, আমাদের এলাকাটা গ্রামীণ এলাকা এবং ওখানে আশেপাশে প্রচুর শিল্পী মানুষ বলতে আমি বলবো, কেউ মাটির কাজ করতে পারে, কেউ কাঠের কাজ জানে, ফ্যামিলি আছে, কার্পেন্টার ফ্যামিলি আছে। তো এদের প্রত্যেকেরই কিছু নিজস্ব শিল্প আছে, সেগুলোর কিন্তু খুব কদর আছে। অথচ আমাদের ছাত্রছাত্রীরা সেগুলো কিন্তু বাড়িতে বাপ ঠাকুরদাদের বা কাকাদের দেখে অটোমেটিকই তারা সেগুলো শিখে যায়, তাদের শেখানোর জন্য আলাদা কোনো ট্রেনিং নিতে হয় না। কিন্তু সেগুলো যখন আমাদের স্কুলে বিভিন্ন কর্মশিক্ষার পরীক্ষা বা বিভিন্ন ধরনের মাধ্যমে আসতো আমাদের কাছে, কিন্তু সেগুলো খুব অবহেলায় পড়ে থাকতো এবং তার কোনো কদরও আমরা সেভাবে দিতে পারতাম না। তো আমরা চিন্তা করলাম যে যদি এটাকে নিয়ে একটা আর্কাইভ করা যায় কেমন হবে। তো আমরা সেই উদ্যোগে একটা যামিনী রায় সংগ্রহশালা করে ফেললাম স্কুলের মধ্যে, এবং সেটা করার সঙ্গে সঙ্গে সেই তার ঘরটা ডেকোরেশন সমস্ত ছাত্রছাত্রীরাই করলো, আঁকা টাকা সমস্ত, এবং তার সঙ্গে ওই সংগ্রহশালাতে আমরা আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন যে প্রতিযোগিতা, সাংস্কৃতিক এবং খেলাধুলা, বিভিন্ন ক্ষেত্রে তারা যে পুরস্কারগুলো ব্লক স্তরে, জেলা স্তরে বা রাজ্য স্তরে নিয়ে এসেছে, সেগুলোর আমরা ওই বিভিন্ন ট্রফি, কাপ বা তাদের প্রাইজ, মেমেন্টো ইত্যাদি দিয়ে আমরা সেই সংগ্রহশালাটাকে সাজিয়েছি। তো এরকম ধরনের কিছু উদ্যোগ আছে। তো এবং এছাড়াও আমাদের বেশ কিছু উদ্যোগ আমাদের আছে। আমাদের দুটো স্মার্ট ক্লাস আছে, আইসিটি ল্যাবরেটরি আছে, এবং একটা খুব যেহেতু আমি অঙ্কের মাস্টারমশাই এবং আমাদের স্কুলেও বেশ ভালো মাস্টারমশাই অঙ্কের আছেন, তাদের সকলের সহযোগিতায় আমরা একটা খুব ভালো ম্যাথমেটিক্স ল্যাবরেটরি তৈরি করতে পেরেছি এবং তার নাম দিয়েছি রামানুজনের নামে, রামানুজন ম্যাথ ল্যাবরেটরি। তো সেই ল্যাবরেটরিটা আমার মনে হয় আমাদের এই বর্ধমান জেলাতে তো বটেই, পশ্চিমবঙ্গেও একটা মডেল ল্যাবরেটরি হিসাবে স্বীকৃতি পাওয়ার যোগ্য, এবং তার উন্নয়ন এখনও চলছে। আমরা বেশ কিছু প্রজেক্ট হাতে কলমে ওখানে করতে পেরেছি এবং আগামী দিনে ওটার আরও সম্প্রসারণ করার ইচ্ছা আছে। এভাবে আর কি বিভিন্ন দিকে, যাতে করে ছাত্রছাত্রীদের এবং আমাদের ছাত্রছাত্রীদের কালচারাল অ্যাক্টিভিটিসও খুব উন্নত। সাম্প্রতিককালে আমাদের ছাত্রছাত্রীরা অনেক পুরস্কার নিয়ে এসছে কলা উৎসবে, এবং বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে ব্লক স্তরে, জেলা স্তরে, বিভিন্ন রাজ্য স্তরেও পুরস্কার এসেছে। চিলড্রেন সায়েন্স কংগ্রেসে পুরস্কার এনেছে। নানান দিক থেকে আমাদের ছাত্রছাত্রীরা এই মুহূর্তে কাটোয়ার একটি অগ্রণী স্কুলের মধ্যে তো 1 নম্বর বটেই, অগ্রণী স্কুলের মধ্যে একটা বটে এবং জেলার মধ্যেও একটা জায়গায় আছে আমাদের স্কুলে, এটুকু আমরা দাবি করতেই পারি।
এই পার্টটা গেল স্কুলের ডেভেলপমেন্ট বা আদার্স স্কুল হয়তো এই স্কুলের একটা প্রতিচ্ছবি দেখতে পারে, মানে এইভাবে হয়তো ছাত্রদের আকৃষ্ট করতে পারে। আমি যেখানে যেখানে আমার মেইন কোয়ারিজ ছিল বা আপনাকে পেয়ে যে জিনিসটা জানার ইচ্ছা ছিল সেটা হচ্ছে এই এই অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে দিয়ে আর কি হয় যে ছাত্রছাত্রীরা তাদের নিজেদেরকে আরও তাদের বিভিন্ন দিকগুলো বিকাশ ঘটে। তারা স্কুল কিন্তু শুধুমাত্র পড়াশোনার জায়গা নয়, শুধুমাত্র পড়াশোনা হবে আর সে কিছু শিখবে না। গান বাজনা, নাচ, খেলাধুলা, অন্যান্য মানসিক বিকাশ এইগুলো সমান গুরুত্বপূর্ণ পড়াশোনার পাশাপাশি। তো সেইগুলোও একটা বিকাশের জায়গা তৈরি। আমি এই কথাগুলো বললাম এই কারণেই, যেহেতু পুরস্কারের কথাটা এলো সেই জন্যই আমি এই বিষয়গুলো তুলে ধরলাম। কিন্তু এগুলোর একটা উদ্দেশ্য আছে, শুধু শুধু পুরস্কার পাওয়ার জন্য এই বিষয়গুলোকে স্কুলের মধ্যে অ্যাকোমোডেট করা হয় না। এর কারণ হচ্ছে যে ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশ। লেখাপড়াটা শিখতে গেলে যেমন ল্যাবরেটরির সাহায্য দরকার, বিভিন্ন যন্ত্রপাতির সাহায্য দরকার, তেমনি পরিকাঠামোর দরকার, তেমনি তার মানসিক বিকাশের জন্য তার খেলার মাঠ দরকার বা জিম দরকার। এখন তো আমার স্কুলে জিমও চলে এসছে। তারপরে সুস্থ সাংস্কৃতিক একটা পরিবেশ দরকার। সো এইগুলো খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র ক্লাসই হয়ে যাবে, একটা চার দেওয়ালের মধ্যে খালি লেখাপড়ার অনুশীলনী হবে, চক ডাস্টার বোর্ডে কাজ হবে, আর কিছু হবে না, সেটার মধ্যে দিয়ে প্রকৃত শিক্ষার বিকাশ ঘটে না। এবং সেই ক্ষেত্রে এই সমস্ত কিছু মিলিয়েই কিন্তু একটা শিক্ষার পরিকাঠামো তৈরি হয় এবং তার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা মানে প্রকৃত বিকাশ ঘটে। এবং সেই জায়গাতেই বলবো যে স্কুলে এগুলো এখন খুবই দরকার, না হলে স্কুলে ছাত্রছাত্রীরা আকৃষ্ট হবে না। এমনিতেই গ্রামাঞ্চলে দেখা যায় ছেলেমেয়েরা তার আর্থিক কারণেই হতে পারে বা বিভিন্ন কারণে হতে পারে, সামাজিক অর্থনৈতিক পরিকাঠামোর কারণে অনেক ছেলেমেয়ে কিন্তু খুব তাড়াতাড়ি পড়াশোনা ছেড়ে দিয়ে নিজেদের কাজের খুঁজে নিচ্ছে, স্কুলের বিমুখ। হ্যাঁ, অনেক সময় হচ্ছে ইদানিং, বিশেষ করে গ্রামের দিকে দেখা যাচ্ছে, শহরেও দেখা যাচ্ছে টেন্ডেন্সি। তো সেই ক্ষেত্রে স্কুল যদি অ্যাট্রাকটিভ না হয়, স্কুল যদি আকর্ষণীয় না হয়, স্কুল যদি তাদেরকে আকর্ষণ করতে না পারে, স্কুল যদি তাদের আনন্দময় না হয়, আনন্দের জায়গা না হয়, তাহলে তারা স্কুলে আসবে না, স্কুলে আসতে আগ্রহ পাবে না। তো এই সব মিলিয়ে স্কুলটাকে আনন্দময় করে তুলতে হবে, এটা হচ্ছে সবচেয়ে মানে ছাত্রদের যদি ভবিষ্যৎ ভালো করতে হতো সেই ক্ষেত্রে বা সরকারি স্কুলে ভালোভাবে কেরিয়ার বা ভালো ছাত্রের ভবিষ্যৎ হতে পারে, তার জন্য স্কুলের পরিকাঠামোকে খানিকটা ছাত্রদের আকৃষ্ট মতো করতে হবে ওভারঅল এই বিষয়টা। একদম। আমরা প্রথম যে কথাবার্তা শুরু করেছিলাম সেখানে আপনি বললেন যে স্কুলটা যদি আকৃষ্ট করা যায় বা আকৃষ্টমূলক হয়ে ওঠে তবে ছাত্রছাত্রীরা আসবে এবং তাদের ভালো ভবিষ্যৎও সরকারি স্কুল থেকে সম্ভব। কিন্তু আপনি এতগুলো প্রজেক্ট করছেন আপনার স্কুলে, সব স্কুল তো সেরকম হয় না, তাহলে অনেক রকম সমস্যা হতে পারে। সেটা হচ্ছে ফান্ড একটা সমস্যা হতে পারে, উদ্যোগ তো একটা সমস্যা, এবং সরকারি নানা রকম নিয়মও থাকতে পারে। এবার আপনি ফান্ডগুলো কীভাবে ম্যানেজ করেছেন যেখানে বাকিদের স্যারদেরও যাতে তারাও এই ব্যাপারগুলোকে ভালো করে ইউটিলাইজ করতে পারে? কারণ যে কটা প্রজেক্ট বললেন বা যেভাবে আপনি আপনার স্কুলকে সাজিয়েছেন সেখানে অনেকটা ফান্ডের দরকার, সেগুলো আপনি কীভাবে ম্যানেজ করেছিলেন? না, সবসময় আসলে আমাদের স্কুলের একটু এনরোলমেন্টটাও বেশি, মানে প্রচুর স্টুডেন্ট, যার ফলে একটা মিনিমাম ফিস তো স্কুলে থাকেই, সেটাতেই যথেষ্ট। এবং সবসময় যে ফান্ড বিরাট দরকার হয় তা নয়, একটু চিন্তাভাবনার দরকার আছে, একটু উদ্যোগের দরকার আছে। যেমন আমি আমার ম্যাথস ল্যাবের জিনিস কিনতে গিয়ে আমি কিন্তু অনেক নেট সার্চ করে বিভিন্ন স্টেটের যে সমস্ত ল্যাবরেটরিগুলো বা যেখানে ভালো ভালো ইনস্টিটিউটে কীরকম ধরনের জিনিস ওরা করাচ্ছে সেইগুলো একটু খোঁজ খবর করেছিলাম। সেখানে দেখছিলাম যে ওরা যেগুলো টুলস হিসাবে যেগুলো ইউজ করছে সেগুলো কিন্তু সবগুলো যে খুব এক্সপেন্সিভ তা নয়, অনেক কম দামে অনেক কিছু জিনিস পাওয়া যায় এবং কিছু জিনিস হাতে কলমেও তৈরি করে নেওয়া যায়, সেগুলো কেনারও প্রয়োজন পড়ে না। এগুলো ব্যক্তিগত উদ্যোগ দরকার এবং হচ্ছে গিয়ে একটা টিম ওয়ার্ক দরকার। হ্যাঁ, যে সবাই মিলে যদি সেইটাতে কাজটা করা যায় এবং সবারই যদি লক্ষ্য একই থাকে যে আমরা স্কুলটাকে একটা জায়গায় নিয়ে যাব, আমরা এই সব জিনিসগুলো, এই পরিষেবাগুলো বা এই ধরনের শিক্ষাগুলো আমরা ছাত্রছাত্রীদের কাছে তুলে দেব বা ছাত্রছাত্রীদেরকে আমরা এইভাবে মোটিভেট করব, আমরা ছাত্রছাত্রীদেরকে এইভাবে শেখাবো, এই বিষয়গুলো যদি একটা টিম ওয়ার্কের মধ্যে থাকে, শুধু একজন বা দুজনের ব্যক্তিগত উদ্যোগে হলে হবে না, সবার যদি একটা মটোটা ঠিক থাকে এই বিষয়ে, তাহলে আমার ধারণা যে ফান্ডটা কোনো সমস্যা নাই। ফান্ড হলে তো নিশ্চিতভাবে ভালো হয়, কিন্তু সবসময় ফান্ড থাকবে না এবং এক্ষেত্রে দরকার হলে কিছু প্রাইভেট বা
উদ্যোগের কাছেও, যেমন আমি বলি আমার স্কুলে একটা ছাত্রছাত্রীদের আকাশ দেখানোর জন্য একটা টেলিস্কোপের খুব আমার দরকার ছিল, মনে হয়েছিল যে একটা স্কুলে টেলিস্কোপ হলে ভালো হয়। আমার অদ্ভুতভাবে আমার গ্রামেই একটা সংস্থা, যারা আমাদেরই যাদের কর্মকর্তারা আমাদের স্কুলেরই প্রাক্তন ছাত্র, তারা এই স্কুলে এসে একদিন শুনলো, তারাই বললো ঠিক আছে স্যার আমরা একটা ভালো টেলিস্কোপ কিনে দেবো। তারাই আমাদের স্কুলে একটা টেলিস্কোপ বসিয়ে দিয়ে চলে গেল। তাহলে এটার জন্য কি আমাকে কোনো খরচা করতে হলো বা কোনো ফান্ড আমাকে রেজ করতে হলো না, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমাদের প্রাক্তন ছাত্ররাই তারাই উদ্যোগ নিয়ে করে দিল। জাস্ট ওদেরকে একটু বোঝানো যে এটা আমার নেসেসিটি এবং ছাত্রদের সেটা কাজে লাগবে। তো এই ধরনের এইভাবে অনেক কিছু চলে আসে, সেটাও সবসময় ওইভাবে ফান্ড তোলার প্রয়োজনও পড়ে না। মানে ইচ্ছা শক্তি যদি থাকে আর যদি ভাবা যায় যে স্কুলটাকে সাজানো গোছানো যাবে, তবে মোটামুটি ওভারঅল ম্যানেজ হয়ে যাবে। সেটা একটা মানে সদিচ্ছা এবং একটা টিম ওয়ার্ক, এই দুটো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। সরকার থেকে কি এরকম কোনো ইনিশিয়েট নিচ্ছে যে যেখানে এই ধরনের প্রজেক্টগুলোকে আরও বেশি অ্যাপ্লাই করা যায়? হ্যাঁ, সে তো আছেই। সরকার চেষ্টা করছে আপ্রাণ যতটা সম্ভব তাদের পরিকাঠামো আরও চারপাশে ছড়িয়ে দেওয়ার, এবং সরকার চেষ্টা করছে, কিন্তু আমাদেরও ব্যক্তিগতভাবে চেষ্টা করতে হবে। সবাই মিলে উদ্যোগ না নিলে শুধু সরকারের পক্ষে সম্ভব নয়। এই পরিকাঠামো বিষয় বা এডুকেশনের বিষয়ে যদি বলতে হয়, তবে একটা বিষয় আমাদের খুব নজরে পড়ে, সেটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া ওয়াইজ যে কম্পিটিটিভ এক্সামগুলো হয় তার সিলেবাসটা এনসিইআরটির অনুসারে হয়, যেখানে যারা প্রাইভেট স্কুলে পড়ে তাদের খানিকটা হলো অ্যাডভান্টেজ থাকে, সেক্ষেত্রে আমাদের যারা সরকারি স্কুল পড়ে তাদের অ্যাডভান্টেজ খানিকটা কম থাকে। এই বিষয়টাকে যদি আপনি বিশ্লেষণ করেন একটু আর কি। হ্যাঁ, দেখো এনসিইআরটি সিলেবাস মেনে যারা চলে তারা মূলত হচ্ছে ইংরাজি মাধ্যম বা হিন্দি মাধ্যমের স্কুলগুলো। আমরা যেহেতু বাংলা মাধ্যমের স্কুল এবং আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অধীনে আমরা স্কুল পরিচালনা করে থাকি, এবং তাদের নিয়ন্ত্রিত যে সিলেবাস, সেই সিলেবাস আমরা ফলো করি। এখন এই সিলেবাস নিয়ে বিগত দিনে অনেক কাজ হয়েছে, কাজ হয়নি তা নয়। এনসিইআরটি সিলেবাস ফলো করে যারা ইংরাজি মাধ্যমে বা হিন্দি মাধ্যমে ছেলেমেয়েরা পড়াশোনা করে, তারা নিশ্চিতভাবেই তারা অল ইন্ডিয়া যে পরীক্ষাগুলো আছে সেখানে হয়তো তারা ভালো সুবিধা পাচ্ছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আমাদের যে সিলেবাস, সেই সিলেবাস কমিটিও বিগত 10 বছর ধরে কাজ করে চলেছে, এবং তারাও একটা জায়গায় সিলেবাসকে পৌঁছে দিয়েছে, এবং সেখান থেকে আমাদের এই মুহূর্তে মাধ্যমিকের সিলেবাসও বিগত দিনে অনেক আপগ্রেড হয়েছে, এবং সেখানে কিন্তু এখন আমাদের এনসিইআরটি সিলেবাসে নবম দশমে যা আছে তার সঙ্গে আমাদের যে খুব বিরাট কিছু পার্থক্য তা নয়, আমাদেরও অনেকটাই সিলেবাস আপগ্রেড হয়েছে। বিশেষত উচ্চ মাধ্যমিকে তো আমাদের সিলেবাস অনেক আপগ্রেড হয়েছে, এবং আমি যেটুকু জানি আমাদের এই যে সেমিস্টার ভিত্তিক পড়াশোনা একাদশ দ্বাদশ শ্রেণীতে শুরু হয়ে গেছে অলরেডি, এটা অন্যান্য স্টেটের চেয়েও আমাদের স্টেটেই একদম প্রথম দিকে চালু হলো, যেটা এডুকেশন পলিসি, নতুন এডুকেশন পলিসি অনুসারে। সেক্ষেত্রে আমাদের সিলেবাসগুলোও পরিবর্তন ঘটছে। হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে খুব লেটেস্ট আপডেট ঘটে যাচ্ছে। আমরা হয়তো সবসময় সেগুলো পাবলিক ডোমেনে সেগুলো পাই না, প্রচারে হয়তো সবসময় আসে না, কিন্তু প্রতিনিয়তই কিন্তু সিলেবাস আপডেট হচ্ছে। যারা স্কুল শিক্ষার সঙ্গে যুক্ত তারা খবর রাখবেন নিশ্চয়ই যে সিলেবাসও প্রতিনিয়ত অদল বদল ঘটছে, এবং বিশেষ করে উচ্চ মাধ্যমিক সিলেবাসে তো অনেক কিছুই পরিবর্তন ঘটে গেছে সেমিস্টারে ভাগ হয়ে যাওয়ার পর। তো এদিক দিয়ে আমরা কিন্তু যে খুব পিছিয়ে আছি তা নয়, আমাদের যে সিলেবাসটা অলরেডি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলে করা আছে, সেগুলো যদি ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে অনুশীলন করে, অর্থাৎ বেসটা, অর্থাৎ যে আমাদের যে প্রাইমারি যে ভিতটা, সেই ভিতটা যদি কারুর শক্ত হয়, অর্থাৎ প্রাথমিক জিনিসগুলো যদি কারুর ঠিকঠাক বোঝা থাকে, তাহলে তার অন্যান্য হায়ার লেভেলের জিনিস বা অন্যান্য এক্সামেও কোনো অসুবিধা হবে না, হওয়ার কথা নয়। প্রাথমিক পার্টগুলো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, সেই জায়গাগুলোকে পোক্ত করতে হবে। এরপরে পড়ে থাকলো যে কম্পিটিটিভ পরীক্ষা বা অন্যান্য যে সমস্ত বিষয়গুলো থাকছে, তার জন্য যে সমস্ত তাদের পরীক্ষার কিছু নির্দিষ্ট সিলেবাস থাকে, সেই সমস্ত সিলেবাসগুলোকে অনুশীলন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কিন্তু প্রাথমিকভাবে খুব জরুরি আমাদের যেগুলো সিলেবাসে আছে, সেই সিলেবাসের যে প্রাথমিক বিষয়গুলোকে পোক্ত করতে হবে, একদম
সেগুলোকে ভালো করে জানতে হবে, পড়তে হবে এবং একদম সেই জায়গাগুলোকে যদি আমার ভিতটা শক্ত হয়ে যায় তাহলে তারপরে আমাদের ওই ধরনের কোনো কম্পিটিটিভ পরীক্ষায় অনুশীলন করলে অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা স্যার, আপনি বললেন ভিত শক্ত করা। ভিত যদি পড়াশোনা ঠিকঠাক করে ভিত তো শক্ত হবে, কিন্তু এখনকার সমাজে পিতামাতা বা গার্জেনের একটা মোটামুটি থিঙ্ক আছে যে সরকারি স্কুলে ভালো পড়াশোনা ভালো হয় না, বেসরকারি স্কুলে পড়াশোনা ভালো হয়। এই ব্যাপারটা যদি একটু আলোকপাত করেন। না, আমি এটা মানতে রাজি নই, কারণ সমস্ত সরকারি স্কুলে পড়াশোনা হয় না আর শুধু বেসরকারি স্কুলে পড়াশোনা হয়, এটা আমি মানতে তো একদমই রাজি নই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা একটা বর্তমানে হয়তো ট্রেন্ডে পরিণত হয়েছে, কিন্তু এখনও আমার যদি শহরের দিকে তাকাই, আমার যে শহরে আমরা আছি সেখানেও কিন্তু দেখব বেশ কিছু শহরের সরকারি স্কুলে প্রচুর ছেলেমেয়ে কিন্তু ভর্তি হচ্ছে এবং অন্যান্য প্রাইভেট স্কুলগুলোও কিন্তু সেখানে তাদের স্টুডেন্ট সংখ্যার ধারে কাছে আসতে পারবে না। তো এখনও কিন্তু আমাদের সরকারি স্কুল হিসাবে তার যে ক্রেজ এখনও কিন্তু সম্পূর্ণ চলে যায়নি। এখন কিছু গার্জেনদের হয়তো মনে হতে পারে যে ইংরাজি মাধ্যমে পড়াশোনা করালে আমার ছেলে মেয়ে স্মার্ট হবে, ছেলে মেয়ে ইংরাজি বলবে, ইংরাজিতে কথাবার্তা বলবে, বাইরে হয়তো চলাফেরায় সুবিধা হবে। এটা হয়তো কোনো কোনো গার্জেনের হয়তো মনে হলেও হতে পারে, কিন্তু তা দিয়ে পড়াশোনার মানটা যাচাই করা ঠিক হবে না। এখন সরকারি স্কুলেও মাস্টারমশাইরা বা বিভিন্ন স্কুলের নিজেদের মধ্যেও একটা প্রতিযোগিতা চলে যে কিভাবে তার স্কুলটাকে আরও বেশি ভালো করা যায়, ছাত্রছাত্রী টানা যায়। এটা সবসময়ই সরকারি স্কুলের যারা শিক্ষক মশাই আছেন তারা চেষ্টার মধ্যে আছে। তবু কিছু গার্জেনদের যে ধারণা, সেই ধারণা থেকেই এখন প্রাইভেট স্কুলে যাওয়ার একটা টেন্ডেন্সি একটা আছে। তবে পড়াশোনা সরকারি স্কুলে এখনও হয়, মোটামুটি বেশিরভাগ স্কুলই পড়াশোনার যে ধাঁচা, যে পরিকাঠামো, সেটা বজায় রেখেই তারা চেষ্টা করছে নিজেদের মতন করে। হ্যাঁ, এখন আমার তো অন্যদিকে একটা কথা মনে হয় যে বেসরকারি স্কুলে পড়ানোর যে প্রচুর খরচা, সেই খরচাটা হয়তো একটা গার্জেন সেই খরচা সে বিয়ার করতে পারছে না, তাও সে মানে আপ্রাণ চেষ্টা করছে যে আমি আমার ছেলেকে যদি আরও ভালো পরিকাঠামোযুক্ত কোনো একটা স্কুলে দিতে পারি তাহলে হয়তো আমার ছেলে ভালো শিখবে, ভালো পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হবে, এটা ভাবছে। অথচ দেখা যাচ্ছে তার হয়তো ক্ষমতা নেই, তার আর্থিক সেই জায়গাটা নেই, তা সত্ত্বেও সে জোর করে চেষ্টা করছে। এখন আমরা যদি তাকে, আমরা তো সরকারি স্কুলে বলতে গেলে কোনো রকম ফিজই প্রায় লাগে না বললেই চলে, তো তার সঙ্গে আমরা আমাদের সরকারি স্কুলগুলোতে ক্লাস 8 পর্যন্ত মিড ডে মিল চলে, বই, ব্যাগ, হ্যাঁ, এরকম ধরনের নানান পরিষেবা চলে। হয়তো এই পরিষেবাগুলো দিতে আমাদের খুবই কষ্ট হয়, মানে তার জন্য যে প্রসিডিওর সেগুলো মেনটেন করতে অফিসে খুবই কষ্ট হয়, কিন্তু তা সত্ত্বেও একটা ছাত্র বা ছাত্রী সে তো এসে এগুলো অ্যাভেল করছে এবং এগুলো অ্যাভেল করছে, এর জন্য কোনো খরচ দিতে হচ্ছে না। এখন পড়াশোনাটা যদি সে সরকারি স্কুল থেকে একটু ভালো পায় তাহলে তার আর প্রাইভেট স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। যে অভিভাবক বা অভিভাবিকা প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে, যার আর্থিক ক্ষমতা নেই, নিতান্ত জোর করে শুধুমাত্র একটা ট্রেন্ডের সঙ্গে গা ভাসানোর জন্য হোক, বা মনে করছে যে আমি ছেলে আরও স্মার্ট হবে, ছেলে আরও ভালোভাবে ইংরাজিতে কথা বলতে পারবে, এই ধরনের কিছু অন্তঃশ্বাস শূন্য বিষয় নিয়ে যারা এগোচ্ছে তাদের ক্ষেত্রে খুব একটা ফলপ্রসূ হবে বলে মনে হয় না। পড়াশোনা এখনও সরকারি স্কুলে হয়, যদি অভিভাবকরা একটু ছাত্রছাত্রীদের, তাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠান এবং যে যত্ন নিয়ে তারা ওখানে ভাবছেন সেইটা যদি ছাত্রছাত্রীদের একটু নজর দেন, আর আমাদেরও মাস্টারমশাইদের যদি আরেকটু আমরা যত্ন নিয়ে পড়াতে পারি, তাহলে নিশ্চিতভাবে সরকারি স্কুল থেকেই ভালো ছাত্র বেরোবে, তারা জীবনে প্রতিষ্ঠিত হবে। এবং এর জন্য যে ইংরাজি মাধ্যমে আমাদেরকে অভ্যস্ত হতে হবে তার কোনো মানে নেই। বাংলা মাধ্যমে পড়েও বহু ছেলে মেয়ে জীবনে মানে অত্যন্ত প্রতিষ্ঠিত, তারা ভারতবর্ষ তো বটেই, ভারতবর্ষের বাইরেও পৃথিবীতে তারা সুপ্রতিষ্ঠিত একদম। সুতরাং তারাও বাংলা মাধ্যমেই পড়েছে, তাদের কোথাও কোনো দিন ইংরাজি বলতে লিখতে অসুবিধা হয়নি, এটা 100% নিশ্চিতভাবে আমি বলতে পারি। তাই এখনও কিন্তু আমাদের অবকাশ আছে, আমরা এখনও কিন্তু সরকারি স্কুলের ওপর ভরসা করতে পারি।
আপনি নিশ্চয়ই একজন সরকারি স্কুলের ছাত্র ছিলেন এবং সেখান থেকে আপনি আজকে একজন স্কুলের প্রধান শিক্ষক এবং স্পেশালি আপনি অঙ্কের শিক্ষক। আমাদের আশেপাশে আপনাকে অঙ্কের জিনিয়াসও বলা হয়। তো সেই ক্ষেত্রে আপনার অঙ্কের ভালোবাসাটা কোথা থেকে শুরু? না, ওইটা আপত্তি আছে, ওই জিনিয়াস নয়, ওসব ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে যে দেখো, অঙ্কটা না একটা অ্যাবস্ট্রাক্ট বিষয়। অ্যাবস্ট্রাক্ট মানে একটা বিমূর্ত বিষয়। এই একটা ধরো একটা আর্টিস্ট একটা ক্যানভাসে একটা কয়েকটা লাইনের স্ট্রোক এঁকে দিলেন, ঠিক আছে? তো যে আর্টিস্ট আর কি ওই ক্যানভাসে স্ট্রোকটা আঁকলেন, কতগুলো তুলির স্ট্রোক আঁকলেন, তো উনি হয়তো ওটা ইন্ডিকেট করছেন হয়তো একটা কিছু, যে এটা একটা পাহাড়, কি হয়তো উনি ওটা ইন্ডিকেট করতে পারেন একটা নদী, উনি একটা ইন্ডিকেট করতে পারেন ওটা হয়তো একটা কোনো মাঠ, করতেই পারেন একদম। কিন্তু সেটা সেই বিষয়টা যিনি দর্শক তিনি যদি বুঝতে পারেন, তাহলে হচ্ছে আর্টিস্টের সঙ্গে দর্শকের একটা সংযোগ বিনিময় ঘটে, ঠিক আছে? তো ওইটা কিন্তু বিমূর্ত অ্যাবস্ট্রাক্ট ছবি। এখন আমরাও যদি ওই যেটা শেখাচ্ছি সেটা যদি ওই ছাত্র বা স্টুডেন্টের মধ্যে আমরা ওইটাকে একই, অর্থাৎ যে বিমূর্ত জিনিসটা তার প্রকৃত অর্থটা যদি আমরা ওই স্টুডেন্টকে বোঝাতে পারি, তবেই হচ্ছে অঙ্কটা প্রকৃত বোধগম্য হবে। যে টু, আমি একটা সংখ্যা লিখলাম টু মানে দুটো লাঠি হতে পারে, দুটো আম হতে পারে, দুটো লেবু হতে পারে, হ্যাঁ, দুটো পেন হতে পারে। টু মানে টু, এই যে টু একটা অ্যাবস্ট্রাক্ট সাইন, সেই অ্যাবস্ট্রাক্ট সাইনটা আমরা ছাত্রদের মধ্যে খুব ছোটোবেলা থেকে যদি আমরা ওই অ্যাবস্ট্রাক্ট সাইনটার মূল্য বা তার প্রতীকটার ভ্যালুটা কী বা সেটার মানেটা কী, এটা যদি অর্থটা কী, এটা যদি আমরা খুব ছোটোবেলা থেকে বুঝিয়ে দিতে পারি সেই বাচ্চাটাকে, তাহলে প্রথম দিন থেকে তার মধ্যে এই সংখ্যা সম্পর্কে ধারণা তৈরি হলো। সংখ্যা যেমন একটা বিষয়, তেমনি আকার, আকৃতি, পরিমাণ, আয়তন, এগুলো সমস্তই হচ্ছে অঙ্কের বিষয়। এই সমস্ত বিষয়ই কিন্তু অ্যাবস্ট্রাক্ট। এটা প্রথমে আমাদের মনে রাখতে হবে, যারা অঙ্ক শেখায় তাদের এই দায়িত্বটা সবচেয়ে বেশি, যে আমরা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট বিষয় শেখাচ্ছি। আমরা ইতিহাসে গল্প বলছি না, মানে ইতিহাসে কোনো একটা ঘটনা সেটা আমরা পরপর ছাত্রদের কাছে সেটা গল্পের মতন তুলে ধরছি না, ছাত্ররাও সেটা অনুভব করছে, চোখের সামনে দৃশ্যের মতন দেখতে পাচ্ছে, তেমন বিষয় কিন্তু নয়। এটা মনে রাখতে হবে। আমরা অনেকগুলো অ্যাবস্ট্রাক্ট বিষয় নিয়ে কাজ করি। তো এই বিষয়টা কিন্তু আমাদের যারা অঙ্ক পড়াই আমরা, তাদের কিন্তু এটা খুব ছোটোবেলা থেকে একটা শিশুকে এটা ছোটোবেলা থেকে এটা খুব দায়িত্ব নিয়ে তাকে বোঝাতে হবে একদম। আর ওই যে ছোটোবেলায় যে ভিতটা, ওই যে ছোটোবেলায় যে প্রাথমিক ধারণাগুলো যদি কোনো বাচ্চার একবার মিস হয়ে গেল না, তো ওই মিসটা, ওই গ্যাপটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। তারপরে কি হয়, যত অঙ্কের আরও উঁচু তত্ত্বগুলো আমাদের সামনে আসতে থাকে, সেইগুলোকে আমরা মানে লিঙ্ক আপ করতে পারি না। আমরা নিচেরটা আমরা যেহেতু শিখতে পারছি না, ঠিক তার পরেরটা আমরা ধরতে পারছি না। এই যে গ্যাপটা আস্তে আস্তে বাড়তে থাকে, এই সময় যদি একজন সাহায্যকারী শিক্ষক বা শিক্ষিকা বা মাস্টারমশাই পাশে থাকেন, তিনি যদি ওই যে গ্যাপগুলো যদি তৈরি হচ্ছে, ওইটা যদি কেউ ব্রিজ আপ করে দিতে পারেন, তাহলেই কিন্তু অলমোস্ট ডান, কাজটা হয়ে যাবে। কিন্তু এখানেই আমাদের একটা বড় সমস্যা হয়। বিশেষ করে আমরা মাস্টারমশাইরা অনেক সময় খুব অধৈর্য হয়ে যায়। একটা বাচ্চা যখন ওই যে ধরতে পারছে না, তখন আমরা তাকে হয়তো বকি যে এই হচ্ছে না, এই হবে না, এটা পারছিস না, এটা পারছিস না, এটা এত সহজ জিনিস, খুব ইজি অঙ্ক, পারলি না। এই শব্দগুলো আমরা যখন বলছি যে এই তোর দ্বারা হবে না, হ্যাঁ, এইটা পারছিস না, এত সহজ অঙ্ক, হ্যাঁ, এই কিচ্ছু পারিস না, এই যে জিনিসগুলো সবসময় না 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 না, এটা বাচ্চার মধ্যে এক ধরনের নেগেটিভিটি তৈরি করে। এবং আমি বলি এটা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে যতটা না ক্ষতিকর, অঙ্কের ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকর, এবং এটা সেই বাচ্চাটার কনফিডেন্স লেভেলটাকে একদম শেষ করে দেয়। তো আমি একটা উদাহরণ দিয়ে বলি যে আমি খুব ছোটোবেলায় আমার স্কুল লেভেলে আমার বাড়িতে একজন মাস্টারমশাই পড়াতে আসতেন। তো তিনি আমাকে ওরকম একদিন আমাকে বলেছিলেন যে তোর দ্বারা অঙ্ক হবে না জীবনে, আর যাই হোক অঙ্ক তোর দ্বারা হবে না। তো আমি খুব হতাশ হয়েছিলাম যে অঙ্ক আমার দ্বারা হবে না। কিন্তু অদ্ভুত ব্যাপার, অঙ্কটা কিন্তু তারপরে আমার ওনার কাছে আর পড়ার সৌভাগ্য হয়নি। আমি কিন্তু উঁচু ক্লাসে আস্তে আস্তে অঙ্কটা কিন্তু আমি ভালোই করতে লাগলাম, এবং
তারপরে নিজের প্রচেষ্টাতেই হোক এবং মাস্টারমশাইদের সহযোগিতাতেই হোক, তো অঙ্কটা আমি শিখেছি একটু। যাই হোক, সেই অঙ্কের জোরেই 3-4টে চাকরিও পেয়েছি, শিক্ষকতার চাকরি, সেন্ট্রাল স্কুলে চাকরি, বাহ। সরকারি স্কুলে 2-3বার চাকরি পেয়েছি। সবই অঙ্কের জন্য হয়েছি এবং আমার যা মানে যা কিছু আমার অর্জন সবই অঙ্কের জন্যই বলা যায়। এবং আমি সিএসআর, ইউজিসি, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, যেটা রিসার্চ ফেলোশিপ এবং কলেজ লেকচারশিপের যোগ্যতা নেট বলে, তো সেটাও পাশ করেছি। তারপরে পিএইচডি করেছি, পোস্ট ডক্টরাল কাজ করেছি। পিএইচডি পোস্ট ডক্টরাল কাজ করার সময় দেশের তো বটেই, গোটা মানে অল ওভার ওয়ার্ল্ডের অনেক প্রিমিয়ার ম্যাথমেটিশিয়ানদের সঙ্গে কাজ করেছি, যারা বিশ্বের খুব বড় বড় জায়গায় ল্যাবরেটরিতে কাজ করেন, সেই সমস্ত গণিতজ্ঞদের সঙ্গে কাজ করেছি। এবং অনেক গণিতের যেগুলো খুব অ্যাডভান্স জার্নাল, তাদের রিভিউয়ারের কাজ করেছি। আমেরিকান ম্যাথমেটিক্যাল সোসাইটির একটি জার্নাল ম্যাথ সায়েন্স নেট, তার রিভিউয়ার হয়েছি। তো এগুলো তো আমি অর্জন করেছি। অথচ আমি যে ওই ছোটোবেলাতে সেই মাস্টারমশাই আমাকে যখন বলেছিলেন যে তোর দ্বারা আর যাই হয় হোক অঙ্ক হবে না, তিনি তো মিথ্যা প্রমাণিত হয়েছেন এবং আমি তো এগুলো অর্জন করতে পেরেছি। এটা তাই হয়তো কোনো একজনকে এইভাবে বলা যায় না যে তোর দ্বারা কিছু হবে না বা তুই অঙ্ক পারবি না। তো এইটা বলাটা মানে আমি বলবো কোনো সাবজেক্টের ক্ষেত্রেই বলা উচিত নয়। এবং ছাত্রছাত্রীদের সবসময় অঙ্কের ব্যাপারে বিশেষত মানে উৎসাহটা দেওয়াটাই সবচেয়ে বড় কি বলে মেডিসিনের কাজ করে। উৎসাহ দেওয়াটা যে তুই পারবি, তোর দ্বারা হবে, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। স্যার, আপনি বললেন যে আপনার ডিমোটিভেট আর মোটিভেট যে কথাটা বললেন, যে ছাত্রদের সবসময় মোটিভেট করতে হয়, আপনি তো আপনার দিকে নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে, মানে উল্টো হয়েছে, যে ডিমোটিভেট করেছে, সেখান থেকে আপনি আজকে এত সুন্দর একটা অঙ্কের জীবনে পৌঁছেছেন, অঙ্কের জীবনেই বলছি। বাট স্যার, আমাদের সময় একটা সময় ছিল যখন আমরা স্কুলে যেতাম, কোনো ভুল করে যদি ভুল করতাম, স্যার তো মারতো, যদি বাড়িতে এসে বলতাম বাড়ির লোকরা বলতো যে তার মধ্যে কোনো ভুল করেছিস, দিয়ে বাড়ির লোকরা উল্টে মারতো। কিন্তু এখন বিষয়টা উল্টো হয়ে গেছে। এখন স্যাররা বেসিক্যালি স্কুলের ছাত্রের গায়ে হাত দিতে পারবে না, খুব বেশি প্রেশার ক্রিয়েট করতে পারবে না। তাতে কি মনে হয় যে এডুকেশনের বা ছাত্রদের পড়াশোনার মধ্যে কোনো হ্যাম্পার হচ্ছে? না না, যারা মানে ভালো শিক্ষক কখনোই কাউকে মারধর করারও দরকার নেই, কাউকে খুব বেশি তিরস্কার বকাঝকারও দরকার নেই। হ্যাঁ, মানে ছাত্রছাত্রীদের পড়াশোনা শেখাতে গেলে, তাদের বিষয়ের ধারণা পোক্ত করতে গেলে সেগুলো বাদ দিয়েও করা যায়। সেগুলো নানান রকম পদ্ধতি আছে। তাদেরকে একটু মোটিভেশন একটু জোগাতে হবে, তাদেরকে পাশে দাঁড়াতে হবে, সমস্যার জায়গাগুলো বুঝতে হবে, সময় দিতে হবে তাদের পিছনে, যে কোথায় সমস্যা হচ্ছে, সমস্যার জায়গাটা বুঝতে হবে। অনেক ছাত্রছাত্রী আছে যারা একটু লাজুক টাইপের হয়, তারা খুলে বলতেই পারে না যে তার সমস্যাটা কোথায় হচ্ছে, যে বিষয়ভিত্তিক কিছু সমস্যা হচ্ছে কি না, বা কোন জায়গাটায় সে বুঝতে পারছে না, স্পেসিফিক জায়গাটা বুঝতে পারছে না, সেটা হয়তো সে খোলামেলাভাবে বলতেই পারছে না। এখন তাকে যদি আমরা ধমকাই চমকাই, হ্যাঁ এই কেন পারছিস না, বুঝতে পারছিস না কেন, এত সহজ জিনিস, হ্যাঁ, তো তাহলে তো তারা একটু হার পিছিয়ে যাবেই। এইটা বুঝতে হবে। তাদের সঙ্গে বন্ধুর মতন পাশে দাঁড়াতে হবে, প্রকৃত শিক্ষকের মতন, অভিভাবকের মতন তার পাশে দাঁড়াতে হবে। হ্যাঁ, এইটা করতে হবে। আমি দুমদাম পিটিয়ে দিলাম, হ্যাঁ, খুব বকাবকি করলাম, তাতে কিছু হবে না। স্যার, যখন আমরা মোটিভেট আর ডিমোটিভেট কথার মধ্যেই আছি, তখন আর একটা কথা, যে সমস্ত প্যারেন্টস বা যে সমস্ত ছাত্ররা আমাদের এই পডকাস্ট দেখছে বা আপনাকে শুনছে, তাদের মধ্যেও তো অনেকেরই প্রশ্ন, যে অঙ্কের ভীতির একটা ব্যাপার থাকে, যে ছাত্র যদি অঙ্কের উপর খুব ভয় পায়, এই অঙ্কের ভীতি কাটানোর কয়েকটা উপায় যদি বলেন ছাত্রদের। আমার এই শব্দটাতেই আমার আপত্তি, এই যে ভীতি, অঙ্কে ভীতি। আমি বিভিন্ন জায়গায় অনেক আলোচনা শুনি, অনেক জায়গায় বিভিন্ন সেমিনার ওয়ার্কশপ শুনি যে অঙ্কে ভীতি কাটানোর উপায়, অঙ্কে ভীতি, এই যে একটা কথা, এই যে বন্ধনী, অঙ্কে ভীতি কাটানোর উপায়, এই শব্দের মধ্যেই সমস্যা লুকিয়ে আছে। অঙ্কে ভীতি কাটানোর উপায়টা না বলে আমরা যদি একটু ঘুরিয়ে বলি যে অঙ্ককে কী করে আরও আনন্দময়, আকর্ষণীয় করে তোলা যায়, এইটাকে ঘুরিয়ে আমরা বলতে পারি না? আমরা সবসময় বলি এই অঙ্কে কী করে ভীতি কাটানো যায়, অঙ্কের ভয় কী করে কাটানো যায়। হ্যাঁ, এই যে অঙ্কের ভয় কাটানো যায়, এই কথাগুলো বারবার শুনতে শুনতে মনে হয় যেন সত্যি করেই বোধহয় অঙ্কের একটা কিছু বিরাট কিছু ভয় আছে, বাঘ ভাল্লুক ঢুকে আছে। এই শব্দগুলো
ব্যবহার করার পিছনেই আমার প্রচণ্ড রকম আপত্তি আছে। এই শব্দগুলো আমি শুনতেই রাজি নই কোনোভাবেই। বিভিন্ন জায়গায় এগুলো আলোচনা হয়, অঙ্কের ভীতি কাটানোর উপায়, অঙ্কের ভয় কাটানোর উপায়, এই শব্দগুলো আমি শুনতেই রাজি নই। আমি শব্দগুলো এইভাবে আমি কোনোভাবে কোনো জায়গায় বলবও না, শুনবও না। আমি ঘুরিয়ে বলবো যে অঙ্ককে কি করে আকর্ষণীয় করা যায়, অঙ্ককে কি করে আরও জয়ফুল করা যায়, আনন্দময় করা যায়, সেইগুলো আমরা বলবো, ঘুরিয়ে বলবো। ওই ভয়, ভীতি, না, এই শব্দগুলোই আমরা রাখবো না, আমাদের ডিকশনারিতে সব রাখবো না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ওই যে বললাম, আমি প্রথমেই বলেছিলাম যে অঙ্ক অ্যাবস্ট্রাক্ট সাবজেক্ট, তাকে মূর্ত করতে গেলে কিছু সরঞ্জামের দরকার আছে। এটা অস্বীকার করলে চলবে না। বর্তমান দিনে এখন একটা কমপ্লেক্স সোসাইটি, এবং সেই কমপ্লেক্স সোসাইটিতে ছাত্রদের মধ্যে অনেক কিছু বিষয় ঢুকে যাচ্ছে। সেখানে ছাত্রদের কাছে অঙ্ককে আকর্ষণীয় করতে গেলে বিভিন্ন ধরনের গেমস, প্লে, বা হচ্ছে পাজল, বা হচ্ছে নানান রকম বিষয়ের মধ্যে তাকে অঙ্কটাকে তাকে ইউজ করে তাকে অঙ্কে আগ্রহী করে তোলা যেতে পারে। তাকে অঙ্কে আরও বেশি এনগেজ রাখা যেতে পারে। তো অনেক সেসব আছে। ওই যে আমি আমার স্কুলের ম্যাথমেটিক্স ল্যাবরেটরির কথা বলছিলাম, সেখানেও বেশ কিছু যন্ত্রপাতি বা ইকুইপমেন্টস আছে, যেগুলো হচ্ছে ছাত্রছাত্রীদের হাতে কলমে অঙ্ক শিক্ষার জন্য অত্যন্ত জরুরি। হ্যাঁ, এছাড়াও সুদোকু, বিভিন্ন পত্রপত্রিকাতে, আনন্দবাজার পত্রিকাতেও দেয়, সুদোকু থাকে। তো সুদোকু বলতে ওই ছকগুলো 1 থেকে 9 সংখ্যা দিয়ে বিভিন্ন ঘর পূরণ করা, পরপর যাতে লম্বালম্বি আড়াআড়ি সেগুলো একই রকম সংখ্যা বারবার রিপিট না হয়, এরকম আরও কমপ্লেক্স সুদোকু হয়। এছাড়া ম্যাজিক স্কোয়ার আছে। হ্যাঁ, তাছাড়াও এই যে অনেক বাচ্চা রিউবিক্স খেলে না, রিউবিক্স, ওই যে সব একই দিকে সব সবুজ, আর একদিকে নীল, একদিকে সাদা, এই যে করে, ওইগুলোর মধ্যেও কিন্তু অঙ্ক লুকিয়ে আছে। তো এই সমস্ত বিষয়গুলোকে ছাত্রছাত্রীদের কাছে আরও বেশিভাবে তুলে নিয়ে আসতে হবে। এছাড়াও বিভিন্ন পাজল গেম আছে, যেখানে বুদ্ধির দরকার হয়, এবং সেই বুদ্ধি দরকার বলতে তার মধ্যে অঙ্ক আছে। দাবা খেলা একটা খুব ভালো জিনিস। হ্যাঁ, এখানে তার বুদ্ধির চর্চা আছে। মানে অঙ্কটা তাকে বিভিন্ন প্লের মাধ্যমে তাকে একটু আকর্ষণীয় করলে সে নিশ্চিতভাবে খুবই আগ্রহী হবে, অঙ্কতে শিখতে আগ্রহী হবে, এবং তার বুদ্ধিরও বিকাশ ঘটবে। মোনোটোনাস জিনিস ছাত্রছাত্রীরা পছন্দ করে না, এটা খুব স্বাভাবিক কথা। শুধুমাত্র চক ডাস্টার নিয়ে আমি বোর্ডে করে গেলাম সমানে অঙ্ক, তার কাছে সবটা পরিষ্কার, সবার কাছে সমান নাও হতে পারে। এখন বিভিন্ন বিষয়, অঙ্কের বিভিন্ন বিষয়, বিভিন্ন চ্যাপ্টার আছে, যেগুলোর যে মূল বিষয়গুলো, সেগুলোকে আমরা হাতে কলমে শেখাতে পারি। এছাড়াও আর একটা জিনিস খুব জরুরি বলে মনে হয়, যে কোনো চ্যাপ্টার আমরা যখন ছাত্রছাত্রীদের পড়াই, তার যে একটা প্রাথমিক একটা ইতিহাস থাকে, যে সেই চ্যাপ্টারটা কিভাবে এলো, যে সংখ্যার ধারণাটা কি করে এলো, হ্যাঁ, কত রকমের সংখ্যা হয়, তার পিছনে যদি কোনো ইতিহাস থাকে, বা ছোটো ছোটো গল্প থাকে, বা ছোটো ছোটো ঘটনা থাকে, তাহলে সেইগুলো যদি আমরা একটু পড়ানোর আগেই প্রথমে আমরা যদি সেগুলো একটু গল্পের আকারে ছাত্রছাত্রীদের কাছে করে নিতে পারি, তাহলে কিন্তু ছাত্রছাত্রীরা সেটাতে খুব আগ্রহী হয়। এই বিষয়গুলো একটু মাথায় রাখা দরকার। এবং বইগুলোতেও যদি ওই রকম একটু কোনো চ্যাপ্টারের একটা যদি প্রি হিস্ট্রি, বা কোনো ছোট ঘটনা, বা ওই চ্যাপ্টারকে কেন্দ্র করে কোনো একটা গল্প বা যদি থেকে থাকে, সেগুলোকে যদি আমরা একটু তুলতে পারি, তাহলে কিন্তু এটা পড়াটা খুব আকর্ষণীয় হবে। তবে যে ছাত্র পড়বে সেও মজা পাবে। আপনি এই সময়, এই কথা বলার সময় আপনি অনেকগুলো জিনিস বা অনেকগুলো বস্তুর উদাহরণ দিলেন, যেমন আপনার দাবা বা আনুষঙ্গিক বিজ্ঞানের কি সমস্ত জিনিস, বা যা কিছু বলি বিজ্ঞান বা আমাদের সমাজের, সব কি কোনো অঙ্কের সূত্র দ্বারা বাঁধা? এটা খুব একটা সরলীকরণ হয়ে গেল, যে এরকম বিজ্ঞানের সমস্ত কিছু অঙ্কের সূত্র দ্বারা বাঁধা। আমাদের যদি সমস্ত পৃথিবীতে ঘটনাগুলো দেখি, সেগুলো নিশ্চিতভাবেই সেগুলো বিজ্ঞানের কোনো একটা তত্ত্ব মেনে চলছে, কিন্তু বিজ্ঞানের সমস্ত তত্ত্বকেই কোনো একটা সূত্র দিয়ে ব্যাখ্যা করা যাবে বা সমীকরণ দিয়ে ব্যাখ্যা করা যাবে, এটা নাও হতে পারে। তবে আপনি এটা কি সেন্সে বলছেন আমি ঠিক
এটা বুঝতে পারছি না, তবে যদি এটা সেন্স হয় যে থিওরি অফ এভরিথিং বলে একটা বিষয়টার কি এটাই, হ্যাঁ থিওরি অফ এভরিথিং বলে একটা তত্ত্ব ইদানিং খুব আসছে, এবং সেটা স্টিফেন হকিংয়ের কিছুটা এই বিষয়ে চিন্তাভাবনা উনি করেছিলেন। সেটা থিওরি অফ এভরিথিংটা আমাদের মূলত যে ঘটনাগুলো পদার্থবিদ্যা ফিজিক্যাল সিস্টেমের মধ্যে আছে সেগুলো মূলত দুটো অ্যাসপেক্ট থাকে। একটা হচ্ছে জেনারেল রিলেটিভিটি, আর একটা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্স। তো এই যে রিলেটিভিটি আর এই কোয়ান্টাম মেকানিক্স দুটো আলাদা আলাদা লেভেলের। আচ্ছা, একটা হচ্ছে এই গ্রহ নক্ষত্রের মুভমেন্ট, বড় বড় যেগুলো বস্তু তাদের যে গতি ইত্যাদিগুলো এই রিলেটিভিটি দ্বারা নিয়ন্ত্রিত হয়, এদের সূত্র দ্বারা। উল্টো দিকে যে কোয়ান্টাম মেকানিক্স সেটা খুব সাব অ্যাটমিক পার্টিকেল লেভেলে হয়, মানে অ্যাটম তার চেয়েও ক্ষুদ্র যে কণা সেই সাব অ্যাটমিক পার্টিকেলে, হ্যাঁ, এ প্রোটন হতে পারে, নিউট্রন হতে পারে, মেসন হতে পারে, কোয়ার্ক হতে পারে, এরকম অনেক সাব অ্যাটমিক স্তর আছে যেগুলো কোয়ান্টাম মেকানিক্স দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখন এই দুটো বিষয়কে একত্রিত করার একটা চিন্তাভাবনা এখন আধুনিক গবেষণারও একটা ধারার বিজ্ঞানীরা এই চিন্তাভাবনা করে যে এমন একটা তত্ত্ব, একটা ইউনিফাইড থিওরি বার করার চেষ্টা করছেন, যেটা হচ্ছে যে যেমন লার্জ স্কেলে বা লার্জ মাস যাদের, খুব বেশি ভর যেগুলো, তাদের গতি, তাদের অবস্থান, সেগুলোকে যেমন সে পারস্পরিক আকর্ষণ এগুলোকে যেমন তারা সে বিশ্লেষণ করতে পারবে, সাথে সাথে এই কোয়ান্টাম স্তরে যেগুলো আছে সেগুলোকে নিয়েও বিশ্লেষণ করতে পারবে। যদিও এটা এই মুহূর্তে সবটাই কাল্পনিক, এগুলোর কোনো এখনও পর্যন্ত পোক্ত কিছু ধারণা বেরিয়ে আসেনি। তাই কোনো একটা গাণিতিক সমীকরণ দিয়ে বা তত্ত্ব দিয়ে সব কিছুকে ব্যাখ্যা করার চিন্তাটা এই মুহূর্তে কোনো বিজ্ঞান কোনো সমর্থন করছে না, বা আমাদের কাছে এই মুহূর্তে সেরকম কোনো যথেষ্ট এভিডেন্স নেই। স্যার, অঙ্ক কি ফিউচার প্রেডিক্ট করতে পারে? হ্যাঁ, এর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ফিউচার প্রেডিক্ট করতে পারে এরকম একটা বিষয় আমি যদি বলি, আমি এখান থেকে একটা ঢিল ছুঁড়লাম, তো ঢিলটা 2 সেকেন্ড পর হয়তো কোথায় পড়বে আমি কিন্তু বলে দিতে পারবো। মানে ঢিলটা আমি কি কোণ করে ছুঁড়ছি আর কত স্পিডে ছুঁড়ছি, এটা যদি আমরা বলতে পারি তাহলে 2 সেকেন্ড পর ওই ঢিলটা কোথায় পড়বে, ঢিলটা যে ওইখানটাতে পড়বে এটা কিন্তু আমরা বলতে পারি। খানিকটা গল্ফ খেলার মতো, হ্যাঁ বলছেন আর কি, মানে উদাহরণটা না আমি বলছি তো যে একটা আমি ঢিলটাকে কত ডিগ্রি কোণে ছুঁড়লাম এবং কি স্পিডে ছুঁড়লাম তার উপর নির্ভর করে ঢিলটা 2 সেকেন্ড পর কোথায় পড়বে আমি বলতে পারছি। তার মানে 2 সেকেন্ড পর ঢিলটা যে পড়বে অমুক জায়গায় তার আমি প্রেডিক্ট করে দিতে পারছি। আমরা ধূমকেতু কত বছর পর আবার দেখা যাবে আকাশে সেটা বলতে পারছি। হ্যাঁ, আমরা কবে চন্দ্রগ্রহণ হবে, সূর্যগ্রহণ হবে, সেগুলো আমরা বলে দিতে পারছি। তার মানে আমরা তো কিছুটা প্রেডিক্ট করতে পারছি একদম। হ্যাঁ, কিন্তু সব কিছু কিন্তু আবার প্রেডিকশন করা সম্ভব নয়। সব কিছু প্রেডিকশন করা সম্ভব নয়। যেমন আমরা বলতে পারবো যে আমার এই শহরের ওপরের আকাশটা একদম কেমন থাকবে, একদম নিখুঁত আমরা কি বলতে পারবো? নিখুঁত বলতে পারবো না, হেরফের থাকবেই। আবার কালকে কি ঘটনা ঘটবে, আমার সঙ্গে কি ঘটবে, হ্যাঁ, আমার রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হবে কি না, বা কোনো কিছু রাস্তায় আমি কিছু দেখব কি না, এগুলোও কিন্তু বলা যায় না। সুতরাং সম্পূর্ণরূপে কোনো ঘটনা বা কোনো কিছু বিষয় ভবিষ্যতের ঘটতে পারে এরকম কিন্তু বলা অঙ্কের দিক দিয়ে কোনো অঙ্কের সেরকম কোনো মডেল বা সিস্টেম এখনও বেরোয়নি যা দিয়ে ভবিষ্যৎকে প্রেডিক্ট করা যায়। তবে কিছু কিছু ম্যাথমেটিক্যাল গাণিতিক মডেল আছে বা সিস্টেম আছে যার দ্বারা কিন্তু আমরা শেয়ার বাজার প্রেডিক্ট করতে পারি, স্টক মার্কেট প্রেডিক্ট করতে পারি, আমরা প্রেডিক্ট করতে পারি আবহাওয়াটার খানিকটা প্রেডিক্ট করতে পারি। অন্তত আমরা আগামী 1 মাস পরের আবহাওয়া কেমন হবে বলতে না পারলেও আগামীকাল কেমন মোটামুটি মেঘাচ্ছন্ন থাকবে, না পরিষ্কার আকাশ থাকবে, রৌদ্রোজ্জ্বল দিন থাকবে,
না কাল বৃষ্টি হবে, এইটা মোটামুটি বলতে পারি, নিখুঁত না হলেও বলতে পারি। তাহলে আমরা একটা সার্টেন লিমিট পর্যন্ত আমরা একটা প্রেডিকশন করতে পারি, এবং তার পিছনেও কিন্তু একটা স্ট্রং গাণিতিক মডেল আছে, এবং সেই মডেলটার কতটা এফিসিয়েন্টলি মানে আমরা সেটা রান করাতে পারবো সেটার ওপরেই ওই প্রেডিকশনগুলো নির্ভর করে। স্যার আপনি বললেন যে খানিকটা আমরা প্রেডিক্ট করতে পারি। আমরা লাস্ট দিন কথা বলছিলাম যখন আমরা স্টুডিওর বাইরে ছিলাম, যে একটা বাটারফ্লাই থিওরি মিনস হচ্ছে যে পৃথিবী যদি কোনো প্রান্তে একটা বাটারফ্লাই ফ্লাই করে, তার উল্টো দিকে ভূমিকম্প হতে পারে। আপনি সামথিং এরকম কিছু একটা বলছিলেন, এই মজার বিষয়টা যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, এটা বাটারফ্লাই এফেক্ট নামেই বিষয়টা পরিচিত, কিন্তু এই বাটারফ্লাই এফেক্টটা একটা অন্য থিওরির জন্ম দিয়েছিল, যে ক্যাওস থিওরি বলা হয়, বাংলায় বললে বিশৃঙ্খলা তত্ত্ব। আচ্ছা। তো বাটারফ্লাই এফেক্টের যেটা মূল বিষয়, এটা অনেকটা রূপক আর কি, সিম্বলিক। 1972-তে আমেরিকান বিজ্ঞানী এবং মেট্রিওলজিস্ট লরেন্স সাহেব, উনি আমেরিকান অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্সের একটা কনফারেন্সে উনি একটা পেপার নিয়ে বক্তব্য রেখেছিলেন, যে সেটা হচ্ছে পেপারটার মূল বিষয় ছিল প্রেডিক্টেবিলিটি, সম্ভাব্যতা। তো ওরকম টাইটেলটা ছিল এরকম যে ডাজ দ্য ফ্ল্যাপ অফ এ বাটারফ্লাইজ উইংস ইন ব্রাজিল সেট অফ টর্নেডো ইন টেক্সাস, এরকম একটা শিরোনাম ছিল। তো সেই শিরোনামে উনি বলতে চেয়েছিলেন, এটা আসলে ওই যে বললাম একটু সিম্বলিক আছে, মানে উনি যেটা বলতে চাইলেন, ওই যে বাটারফ্লাই প্রজাপতির ডানার যে সামান্য ফ্ল্যাপ, অর্থাৎ যে সামান্য মুভমেন্ট, ওই সামান্য মুভমেন্টের জন্য কি খুব বড় ধরনের কোনো তার একটা আন্দোলন বা মুভমেন্ট কিছু অন্য কোথাও ঘটে যেতে পারে কি, বহু মাইল, হাজার হাজার মাইল দূরে ওই মুভমেন্টের জন্য, সামান্য একটা ফ্ল্যাপিংয়ের মুভমেন্টের জন্য কি ঘটনা ঘটে যেতে পারে, এই রকম উনি একটা, এটা হচ্ছে ওনার বিষয় ছিল সম্ভাব্যতা, প্রেডিক্টেবিলিটি হতে পারে কি, এইটা ওনার বক্তব্য ছিল। কিন্তু যে বিষয়টা, এটা একটা মোরাললেস একটা সিম্বলিক, কিন্তু উনি যেটা বলতে চেয়েছিলেন, যে ওই যে উনি বললাম একটু আগেই বললাম যে উনি একজন আবহাওয়াবিদও ছিলেন। উনি যখন ওনার কম্পিউটারে তার আগে উনি আবহাওয়ার ফোরকাস্ট করার জন্য যে সিমুলেশনগুলো হয় ওনার যে কম্পিউটারে, সেই সিমুলেশনে যে কিছু ইনপুট দিতে হয়, তার জন্য যে আউটপুটগুলো আসছে, সেটা একদিন পর, দুদিন পর, 3 দিন পর, 7 দিন পর ওয়েদারগুলো কেমনভাবে থাকবে, সেই সিমুলেশনগুলো উনি স্টাডি করছিলেন। এবং উনি স্টাডি করতে করতে ওনার যে ইনপুটের যে তথ্যগুলো দিচ্ছিলেন, ডেটাগুলো দিচ্ছিলেন, তার জন্য একটা প্যাটার্ন আসছিল, আবহাওয়ার একটা প্যাটার্ন আসছিল। তো উনি হঠাৎ মাঝপথে একবার ঘর থেকে বেরিয়ে আবার যখন একটু কফি খেতে বাইরে গেছিলেন, আবার যখন ঘরে এলেন, তখন ঘরে এসে উনি হঠাৎ কীরকম একটা আউটপুটে ওনার মনে হলো যে আমি যখন ঘর থেকে বেরিয়েছিলাম তখন যে ইনপুট তথ্যটা দিয়েছিলাম তাতে এটা মনে হচ্ছে যে ফোরকাস্টের যে প্যাটার্নটা দিচ্ছে এটা ঠিক আসছে না। তো ওনার তখন মনে হলো আমি যখন লাস্ট দিয়েছিলাম তখন 0.006025 এরকম একটা লেভেলের ইনপুট দিয়েছিলাম একটা সিমুলেশনে। তো সেইটা ওনার মনে ছিল। এবার উনি বললো আচ্ছা ঠিক আছে, ওইরকম দিয়েছিলাম, একটু সামান্য, খুব মানে হয়তো 0.00005 এরকম এক লেভেলের একটা খুবই ছোট একটা উনি একটা চেঞ্জ করে দিলেন সিমুলেশনে। নিয়ে এবার আউটপুটে দেখছেন একটা বিরাট ধরনের একটা ওয়েদার ফোরকাস্টে একটা ঘূর্ণিঝড় টাইপের চলে আসছে। তো ওটা উনি আর কি খুব স্টাডি করলেন। তারপরে ওনার ওখান থেকে সিদ্ধান্ত এলেন যে এরকম বারংবার যখন ওই সিমুলেশনগুলো ফলো করলেন, স্টাডি করলেন, তখন দেখলেন যে না, খুব সামান্যতম ওয়েদারের ওই যে ইনপুট ডেটাগুলোতে, যে ডেটাগুলো আর কি প্রিভিয়াস ডেটা নেওয়া হয়েছে আবহাওয়ার, সেইগুলোতে যদি সামান্য রদবদল করা হচ্ছে, তো আউটপুটে যে ফোরকাস্টটা আসছে সেই কিন্তু একটা হিউজ ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে। এবং এইটা থেকেই ওনার ওই গবেষণাপত্রটা বলা যে এরকম একটা খুব সামান্য মুভমেন্ট, সেটা কিন্তু একটা বড় ধরনের আউটপুটে
খুব সামান্য মানে ইনিশিয়াল কন্ডিশন যেগুলো, সেই ইনিশিয়াল কন্ডিশনে যদি সামান্যতম চেঞ্জ হয়, সেই সামান্যতম চেঞ্জের জন্য একটা আউটপুটে খুব বড় ধরনের রদবদল ঘটতে পারে। এবং আলটিমেটলি এই যে থিওরিটা, এই থিওরিটা একটা অন্য থিওরির সঙ্গে রিলেট করে, যে ক্যাওস থিওরি বা বিশৃঙ্খলা তত্ত্ব। যদিও এই ক্যাওস থিওরির জনক অন্যজনা, হেনরি পয়েন্টকেয়ার বলে আর একজন বিজ্ঞানী আছেন, তিনি এই বলা যায় ক্যাওস থিওরির মূল জন্মদাতা। মোদ্দা কথা, এই বিষয়টা হচ্ছে আর কিছু না, এটা একটা রেটরিক বলা যায়, প্রতীকী বিষয়, যে হচ্ছে একটা ইনিশিয়াল কন্ডিশনে সামান্য একটা রদবদলের জন্য, হেরফেরের জন্য আউটপুটে একটা বিরাট বড় ধরনের একটা পরিবর্তন ঘটার সম্ভাবনা থাকে, ঘটবেই এটা বলা যায় না, ঘটার সম্ভাবনা থাকে। হ্যাঁ, এটা এমন নয় যে সত্যি এখানে এখনই একটা কিছু ঘটলো, তবে সেটা গিয়ে বাইরে বিরাট ঘটনা ঘটছে। আবার উল্টো দিকে এটাও সত্যি কথা, আমি বেশ কয়েকটা ঘটনার উল্লেখ করতে পারি। ধরো দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা নাগাসাকিতে বোমা ফেলেছিল, তোমরা জানো। কিন্তু ওটা কিন্তু ঘটনাটা ভেবে দেখো, ঘটনাটা কিন্তু আমেরিকান যে ফাইটার প্লেনের উদ্দেশ্য ছিল কুরোকো বলে, জাপানের কুরোকো বলে একটা শহরে বম্বিং করবে। ওর জন্য ওরা কিন্তু ওখানে রিহার্সালও দিয়ে রেকিও করেছিল যে ওই কুরোকো শহরে ফেলবে। কিন্তু যেদিনকে কুরোকো শহরে ফাইটার প্লেন নিয়ে গিয়ে বমটা ফেলতে যাবে, সেই দিন কুরোকো শহরে প্রচণ্ড ওভারকাস্ট, মানে একদম ঘন মেঘ। মানে ওদের উদ্দেশ্য ছিল কুরোকো শহরে একটা এয়ারবেসকে একটা ধ্বংস করা, একটা মিলিটারি বেসকে ধ্বংস করা। কিন্তু এত ক্লাউডি যে ওখানে ওই মিলিটারি বেসই খুঁজে পাচ্ছে না। কুরোকো শহরের ওপরে 3 বার পাক মেরেছে সেই ফাইটার এয়ারক্রাফটটা। ওখানকার যারা বাসিন্দা তারা ওই আমেরিকান ফাইটার এয়ারক্রাফটের আওয়াজ শুনে সবাই ভয়ে এক জায়গায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে গেছে, যে এবার বোধহয় ভয়ঙ্কর কিছু একটা ঘটছে। কিন্তু অদ্ভুতভাবে ওই ক্লাউডি আবহাওয়ার জন্য ওরা ওখান থেকে আলটিমেটলি ডিসিশান নিল কুরোকো শহরে বম ফেলবে না, পাশে গিয়ে নাগাসাকিতে বমটা ফেললো। তারপরে তো ধ্বংস হয়ে গেল একটা শহর পুরো। তাহলে ওই যে ধরো ওই সময়ের যে মুহূর্তের সিদ্ধান্ত বদল, তাহলে মুহূর্তের সিদ্ধান্ত বদল, তার জন্য একটা বড় ধরনের ইতিহাসের পরিবর্তন ঘটে গেল। ঠিক একই রকমভাবে এটাও একটা গল্প। অ্যাডলফ হিটলার নাকি যখন খুব ছোটোবেলাতে তার খুব আঁকতে ভালোবাসতো, তো ও যে স্কুলে গেছিলো আঁকা শিখতে, সেই স্কুলে একজন ইহুদি জিউজ একজন যে টিচার, সে নাকি ওকে খুব অপমান করে ওকে তাড়িয়ে দিয়েছিল। তো সেটা ওর মনের মধ্যে একটা এমনই একটা ধাক্কা লেগে গেছিলো যে ও একটা ইহুদিদের প্রতি পার্মানেন্টলি একটা বিদ্বেষ ওর মনের মধ্যে জন্ম হয়। তাহলে ওই যে মুহূর্তের প্রত্যাখ্যান ওকে সারা আজন্ম তাকে ইহুদি বিদ্বেষী করে দিল, এবং জার্মানিতে ওই ইহুদি বিদ্বেষ থেকে সে একটা বিশ্বযুদ্ধ লাগিয়ে দিল। এরকম ঘটনা কিন্তু আছে। আমি আরও একজনের নাম করতে পারি, টমাস আলভা এডিসন, খুব বিখ্যাত সায়েন্টিস্ট। হ্যাঁ, তো এডিসন ছোটোবেলায় ওর একদিন স্কুল থেকে কাঁদতে কাঁদতে মায়ের কাছে এলো। মায়ের কাছে এসে বলছে যে মা, এই চিঠিটা আমাকে স্কুল থেকে দিয়েছে। তো মা চিঠিটা দেখে কিছু বলল না। মা বলল যে এখানে লেখা আছে বাবা, যে তুমি খুব ভালো ছাত্র, এবং তুমি এত ভালো ছাত্র যে ওখানে তোমাকে পড়ানোর মতন শিক্ষক মশাই নেই। তোমাকে যদি অন্য কোনো জায়গায় ভর্তি করা হয় তাহলে তোমার পক্ষে সেটাই উপযুক্ত হবে। তোমার পড়ানোর মতন অত ভালো শিক্ষক ওখানে নেই, ওনারা সেটাই জানিয়েছেন। এবং এই ঘটনাটার পর অনেক বছর কেটে গেছে। পরবর্তীকালে টমাস আলভা এডিসন বিখ্যাত বিজ্ঞানী হয়ে গেছে। তারপরে মা মারা গেছে। একদিন মা মারা যাওয়ার পর নিজের পুরনো বাড়িতে ফিরে এসে এখানে ওখানে নানান রকম ড্রয়ার খুঁজছে, তখন সেই চিঠিটা বেরিয়ে এলো। সেখানে চিঠিটা ও যখন পড়ছে, সেখানে লেখা আছে যে বলছে যে বাচ্চা হচ্ছে, আপনার ছেলে হচ্ছে মেন্টালি ইল। মাকে জানাচ্ছে স্কুল টিচার যে আপনার বাচ্চা হচ্ছে মেন্টালি ইল, তাকে আমাদের স্কুলে যাতে না আসে সেই জন্য তাকে এখান থেকে নিয়ে যেতে বলা হচ্ছে। তো এইটা ওরা যখন সেই চিঠিটা পড়ছে, তখন সেই চিঠিটা পড়ে তো ও হাউ হাউ করে কাঁদছে। কিন্তু ভেবে দেখো যে ওই যে মা সেই সময় বুদ্ধি করে যে ওই ইনস্ট্যান্টলি ওকে অন্য একটা কথা বলে তাকে
মানে ওর ভাবনাটাকে অন্যদিকে সরিয়ে দিল। তারপরে এরকম আরও ঘটনা বলতে পারি। চেরনোবিলে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ঘটেছিল ওরকম পারমাণবিক চুল্লিতে। সেখানে চুল্লিতে একটা ভাল্ব হঠাৎ করে খুলে যাওয়াতে ভয়ঙ্কর রেডিয়েশন হচ্ছিল, এবং সেই রেডিয়েশন যদি মানে সম্পূর্ণ হতো তাহলে হয়তো মানে অর্ধেক পৃথিবী হয়তো চলে যেত। তো তখন ওখানে যারা ওয়ার্কার ছিল তাদের মধ্যে 3 জন ওয়ার্কার মানে নিজের জীবন বিপন্ন করে ওরা এর গুরুত্বটা বুঝতে পেরেছিল, একদম ঝাঁপিয়ে পড়ে সেই ভাল্বটাকে বন্ধ করতে ওরা নেমে পড়েছিল, এবং 3 জনাই মারা যায় পরবর্তীকালে। কিন্তু ভেবে দেখো, ওই যে 3 জন ওয়ার্কার, অনেক ওয়ার্কার ছিল, তার মধ্যে 3 জন ওয়ার্কার ওই যে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়ে ওই যে ভাল্বটাকে বন্ধ করার জন্য ছুটে গেল এবং আলটিমেটলি বন্ধ করে দিল, এবং তার ফলে একটা সভ্যতা বেঁচে গেল, একটা সভ্যতার একটা অংশ বেঁচে গেল যে ওই ভয়ঙ্কর রেডিয়েশনের হাত থেকে, এবং পৃথিবীটা মানে বেঁচে গেল, সেভ হলো। তাহলে এই যে একটা সামান্য সিদ্ধান্ত, সামান্য মুহূর্তের একটা ডিসিশনের জন্য কিন্তু একটা মুহূর্তের একটা এদিক ওদিক হওয়া বদল, এই মুহূর্তের বদল, মুহূর্তের সিদ্ধান্ত নেওয়া, এইগুলোর জন্য কিন্তু পৃথিবীতে দেখা যায় অনেক যে একটা বড় ধরনের ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতো, বা একটা বড় ধরনের ঘটনা ঘটে যেত। আমার জাস্ট এই টপিক নিয়ে একটা এটাই হচ্ছে এই যে বাটারফ্লাই এফেক্ট, এই যে আমি বলছি না, এটা একটা মানে রূপক, এটার মানে বিষয়টা হচ্ছে এই জায়গাটা। এটা একটা আলাদা দর্শনও আছে, এটা অন্য দর্শনও কাজ করে এর পিছনে। আপনার এই কথা থেকে আমার আরেকটা কথা মনে পড়ছে, মানে নর্মালি এই যে বলছেন একটু পরিবর্তনের জন্য, প্লেন যখন ওড়ে যদি সামথিং জাস্ট সেন্টিমিটার যদি এদিক দিয়ে মুভ করে তো পৃথিবীর অন্য প্রান্ত গিয়ে ল্যান্ড করে, এরকম একটা বিষয় আছে। তো অ্যাকচুয়ালি পুরো বিষয়টা আর কি এরকম, যে একটুখানি পরিবর্তনের জন্য পুরো ইতিহাস বা পুরো ঘটনাটাই পরিবর্তন হতে পারে। একদম। লাস্ট যে কথাটা, যেহেতু আমরা অঙ্ক নিয়ে আলোচনা করছি, যে কথাটা না বললেই নয়, তার একটা লাস্ট আপনার কাছে জানতে চাও, সেটা হচ্ছে আমাদের এখনকার সময় নিউমারোলজির একটা বড় সংখ্যক মানুষ মেনে চলে, এর সাথে কি অঙ্কের কোনো মিল আছে? হ্যাঁ, নিউমারোলজি বা যেটাকে বাংলায় তোমরা সংখ্যাতত্ত্ব বলো, আমি এটা খুব একটা সম্পর্কে আমি ওয়াকিবহাল নয়। নিউমারোলজি এর মধ্যে কোনো সায়েন্স আছে বলে আমার জানা নেই। আমি আগের এপিসোডে বলেছিলাম, পিথাগোরাসের কথা বলেছিলাম, এবং ওই পিথাগোরাসের যারা শিষ্য তারা ওই যে সংখ্যা নিয়ে তাদের যে ভয়ঙ্কর রকমের ফ্যাসিনেশন, সংখ্যা নিয়ে যেরকম একটা অবসেশন, তো সেইগুলো কিন্তু ওই সংখ্যা হচ্ছে যে পূর্ণ সংখ্যা, মানে সব সুন্দর, পৃথিবীতে যা কিছু ভালো সবই হচ্ছে পূর্ণ সংখ্যা এবং তাদের সরল অনুপাত, এই যে বিষয়গুলো সংখ্যা নিয়ে অবসেশন। তো আমি যদি নিউমারোলজি বলতে হয় তাহলে আমি ওই পিথাগোরাসের নিউমারোলজিটুকুই বুঝি, এর বাইরে কোনো নিউমারোলজি বা তার বিষয় আমি না বুঝি বা না এতে আমার কোনো বিশ্বাস আছে, বা এগুলো কোনো এর মধ্যে কোনো সায়েন্টিফিক কোনো এভিডেন্স বা সায়েন্টিফিক কোনো মডেল বা সায়েন্টিফিক কোনো বিজ্ঞানসম্মত কোনো যুক্তি আছে বলে আমার জানা নেই। আচ্ছা, ছাত্রদের এই অঙ্কের অ্যাজ এ টিচার আপনি বা প্রধান শিক্ষক হিসাবে কি গাইড করবেন, যে তাদের ভবিষ্যৎ মানে সুন্দর করার জন্য তারা কিভাবে মেনে চলতে পারে সব কিছু? না, মেনে চলা, ভবিষ্যৎ সুন্দর করা, এগুলো সবই কিন্তু খুব ছোটোবেলা থেকে শুরু হয়। একদম মানে মায়ের কোল থেকে মানে বড় হয়ে সেই যখন হাঁটতে চলতে শিখছে তখন থেকেই হচ্ছে তার প্রসেস শুরু হয়ে যায়। সেই প্রসেসগুলো যদি একটা বাচ্চা ঠিকঠাকভাবে ঠিক সময়ে সেগুলো যদি বাড়ির যে স্তরটা 5 বছর কি 6 বছর পর্যন্ত কাটাচ্ছে বাড়ির পরিবেশের মধ্যে, সেখানে যদি সে ঠিকঠাকভাবে সেই জায়গাগুলো এগিয়ে আসে এবং প্রাথমিক স্তরগুলোও যদি সে ঠিকঠাকভাবে সব কিছু এগোয়, এবং স্কুলে এসে হাই স্কুলে এসে তারপরে তার পড়াশোনা, এই বিষয়গুলো সবটাই হচ্ছে বেশিরভাগ মানে সৌভাগ্যের বিষয়, যেগুলো অটোমেটিকই ঘটে। এগুলোর জন্য খুব বেশি উদ্যোগ নেওয়ার দরকার নেওয়া হয় না, এগুলো স্বাভাবিক নিয়মে, প্রকৃতির নিয়মে অটোমেটিকই এগুলো হয়ে যায়। তবে যাদের ক্ষেত্রে এগুলো বাধার সম্মুখীন হয়, সমস্যার সম্মুখীন হয়, তাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে যতক্ষণ সে অভিভাবকের আওতায় আছে, অভিভাবকদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে, উদ্যোগ নিতে হবে, এবং তারপরে যখন সে স্কুলের আঙিনায় পৌঁছে যাচ্ছে তখন স্কুলের মাস্টারমশাইদের দায়িত্ব যে তার কোন জায়গাটায় বাধা হচ্ছে, কোন জায়গাটা স্বাভাবিক নিয়মে বাড়ছে না,
স্বাভাবিক যে বিকাশের যে গতিটা, সেই গতিটা কোথায় বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে সমস্যার সমাধানটা করতে হবে। এবং তাহলে একটা বাচ্চা অটোমেটিকই স্বাভাবিক নিয়মে, প্রকৃতির নিয়মেই সে বড় হয়ে যাবে এবং সে তার নিজের একটা পথ বা তার উদ্দেশ্য, তার বড় হওয়ার রাস্তা, গোল, এগুলো সবই সে পেয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, আজকে অনেক কিছু বললেন, আমি নিজেও অনেক কিছু শিখলাম, জানলাম, যেমন বাটারফ্লাই এফেক্ট বা বাকি আরও যে কথাগুলো বললেন। স্যার বঙ্গমন্ত্রী আসার জন্য ধন্যবাদ। আমি একটা কথা লাস্ট আমি একটু বলবো, সেটা হচ্ছে যে আমাদের এখন সমাজে খুব লঘু বিষয় কিছু নিয়ে বিভিন্ন মানে মিডিয়াতে, বিভিন্ন জায়গায়, সোশ্যাল মিডিয়ায় এগুলো চর্চা হয়, কিন্তু আমি কোনো দিন ভাবতে পারিনি যে অঙ্কের মতন একটা সিরিয়াস বিষয় নিয়ে যে কোনো চ্যানেলে এরকম ধরনের ইউটিউব চ্যানেল, কারণ ইউটিউব চ্যানেলে শিক্ষামূলক যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো হয় সেগুলো কোনো একটা বিশেষ উদ্দেশ্যে হয়, সেগুলো কোনো একটা পরীক্ষার জন্য প্রস্তুতি বা কোনো একটা এডুকেশনের কোনো একটা স্তরের সঙ্গে সে যুক্ত, কিন্তু কমপ্লিটলি একটা সোশ্যাল মিডিয়া যেখানে অনেক ধরনের বিষয় আলোচনা হয়, সেখানে এরকম একটা বিষয়কে নিয়ে আসার জন্য অঙ্কের মতন একটা সিরিয়াস বিষয়, সিরিয়াস একটা সাবজেক্টেরকে এখানে এই আজ আলোচনাতে নিয়ে আসা এবং তারপর এই পর্বগুলোকে করা, এবং তার ক্ষেত্রে যে সমস্ত প্রশ্নগুলো আমি এই কটা এপিসোডে আর কি ফেস করলাম, সেগুলো আমার কাছেও একটু মানে অন্যরকম অভিজ্ঞতা। কারণ আমি এরকম ধরনের প্রশ্নগুলো এইভাবে যে ইউটিউব চ্যানেলের এগুলোর সম্মুখীন হব, এগুলো আমি কোনোদিন ভাবিনি। আর এটাও সত্যি কথা যে এই প্রশ্নগুলো করার জন্য যে আজকে এই বঙ্গমন্ত্র চ্যানেল যে আমাকে যোগ্য মনে করেছে বা ডেকে এনেছে, এটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ কিছু নয়, তবে এই বিষয়গুলোর মানে গুরুত্ব আছে এবং এই বিষয়গুলো যত আলোচিত হবে, যত আলোচনাটা ছড়াবে, তত কিন্তু মানুষের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আরও মানে একটা সচেতনতা গড়ে উঠবে এবং সঠিক বিজ্ঞান এবং বিজ্ঞানের আলোকে সব কিছুকে বিশ্লেষণ করতে শিখবে এবং একটা জায়গায় পৌঁছতে পারবে। সমাজটা তো এগিয়ে নিয়ে যাওয়ার দরকার আছে এবং সেক্ষেত্রে আমি বলবো যে এই বঙ্গমন্ত্র ইউটিউব চ্যানেলের এই বিশেষ করে এই অঙ্ক নিয়ে যে এপিসোডটা, সেটা আমি আশা করব যে ভবিষ্যতে একটা অন্য মাত্রায় পৌঁছবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।